আমি জানি অনেক কাজ চলছে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাদু। আরে আমাদের দাদার বিয়ে হচ্ছে, সেই জন্য আমি চাইছিলাম যে মথুরার সমস্ত প্রজাকে আমি নিজে নিমন্ত্রণ জানাবো। এমন এক নিমন্ত্রণ জানাতে চাই যা কোনোদিনও কোনো রাজ্যের রাজা নিজের প্রজাগণকে জানায়নি। এমন এক নিমন্ত্রণ জানাতে চাই যা কখনো কোনোদিনও কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে জানায়নি। এমন কি বলতে চলেছো তুমি সমস্ত প্রজাদের? আপনি এই সভার আয়োজন করুন, এমন কিছু বলবো যা শুনে আপনারা সকলে অবাক হয়ে যাবেন। সম্রাট, এই যে মথুরাতে আমরা প্রত্যেক দিন আক্রমণ করছি, এতে আমাদের সৈন্যরা প্রত্যেক দিন মারা যাচ্ছে। সম্রাট, এর ফলে আমাদের সেনার মনোবল কমে যাচ্ছে। কিছু সৈনিক যদি মরে তাহলে মরতে দাও। আমি বলেছি প্রত্যেক দিন আক্রমণ হবে, তার মানে আক্রমণ হবে। সৈন্যরা কি গাছে ফেলে যে ওদের মরতে দেব? ছোট খাটো আক্রমণ চালাতেই হবে মথুরার উপর, যাতে ওদের মনোযোগ নষ্ট হয়। বলরামের বিবাহ অনুষ্ঠানের মধ্যেই আমরা একটা বড় এবং সাংঘাতিক আক্রমণ করব। মগধ সম্রাট জরাসন্ধের জয় হোক। মথুরা থেকে সংবাদ এসেছে মহারাজ। মথুরা থেকে সংবাদ? তার মানে শত্রুপক্ষ থেকে সংবাদ এসেছে সম্রাট। শ্রী মহাদেবের কৃপায় মথুরার রাজকুমার বলরাম আর কৌশলস্থলীর রাজকুমারী রেবতীর বিবাহ হতে চলেছে। স্থান মথুরা, তিথি আগামী নারায়ণ একাদশীর প্রথম প্রহর। বিবাহে আপনাদের আগমনের প্রতীক্ষা রইল। আপনাদের উপস্থিতি দুই রাজ্যের জন্য এক শুভ এবং ঐতিহাসিক যুগের সূচনা করবে। কৃষ্ণ তো এই নিমন্ত্রণ পত্র পাঠিয়ে আমাদের সঙ্গে ঠাট্টা করছে। এখনই ওর সংবাদবাহকের মাথা কেটে ওকে ফিরিয়ে দিচ্ছি সংবাদ রূপে। শিশুপাল, থামো। আমার আদেশ হলো যেন এই সংবাদবাহকের পুরো খেয়াল রাখা হয়। ওনাকে জল, খাবার আর বিশ্রামের জন্য উপযুক্ত স্থান দেওয়া হোক। নিজের শত্রুর সংবাদবাহকের যদি এতই খাতির যত্ন করার ছিল, তাহলে নিজের বিছানাটা দিতে ও কিছুক্ষণ ওখানেই বিশ্রাম করে নিত। কিছু মূর্খ ঘিরে রেখেছে আমায়। কিছুই বোঝো না তোমরা দুজন। এটা বিবাহের নয়, এ হলো সন্ধির প্রস্তাব। দেখলে না পত্রে কি লেখা আছে? একটা ঐতিহাসিক যুগের আরম্ভ। প্রতিদিনের এই আক্রমণে ওরাও ক্লান্ত হয়ে পড়েছে, আর এই যুদ্ধের সমাপ্তি চাইছে ওরা। আমরাও সন্ধি করব, আর বলরামের বিবাহেও অবশ্যই যাব। তুমি ওই কৃষ্ণের ভাইয়ের বিবাহে যাবে, যে আমার পরম শত্রু? ভয় পেয়ে গেছো তুমি ওই কৃষ্ণকে? আরে মূর্খ, যদি আমরা বলরামের বিবাহে যাই তাহলে ওরা ভাববে আমরা ওদের সাথে সন্ধি করছি। কিন্তু জানো ওর বিবাহের উপহার হিসেবে কি নিয়ে যাব? আমাদের সমস্ত সৈন্য। ওই বিবাহে সবার মৃত্যু হবে। ওখানে সিঁদুর থাকবে না, রক্ত বইবে, রক্ত। অসাধারণ। মেনে নিলাম বৃদ্ধ, মেনে নিলাম। দেখছি তুমিই তো সব থেকে নীচ আর ধূর্ত রাজা। আমি তোমার সঙ্গে বলরামের বিয়েতে রক্তের বন্যা বইয়ে দেব, আর তারপরে ওই কৃষ্ণের রক্ত দিয়ে রুক্মিণীর সিঁথিতে সিঁদুর পরাবো। রুক্মিণী।
আমাকে কেমন লাগছে বলো? রুক্মিণী, দেখো, কৃষ্ণের মতো আমি ময়ূর পালকও লাগিয়েছি। দেখো, সাথে বাঁশিও নিয়ে এসেছি। দেখো তোমার জন্য কত কি করছি আমি। তোমার মন জয় করতে আমি ওই কৃষ্ণের মতো হয়ে গেছি। দেখো, দেখো, বাঁশি বাজাতেও শিখে গেছি আমি। কি হলো, তোমার ভালো লাগেনি? ময়ূর পুচ্ছ ধারণ করলেই কাক কখনো ময়ূর হতে পারে না শিশুপাল। বাঁশি আর ময়ূর পালক ধারণ করলেই তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো মূর্খ কৃষ্ণ হয়ে যেতে পারে না। তুমি আমাকে বোকা বললে? বিবাহের পর সবার প্রথমে তোমার ওই জিভটা কেটে নেব আমি। শিশুপাল, সরে যাও আমার মেয়ের সামনে থেকে। আমার মেয়ের সামনে থেকে সরে যাও। আরে বৃদ্ধ মহারাজ, তোমার জন্য আমি আমার হবু স্ত্রীর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারছি না। সৈনিকগণ, রুক্মিণীকে ওর কক্ষে নিয়ে যাও আর বিবাহের জন্য ওকে প্রস্তুত করা শুরু করো এক্ষুনি। না, আমি আমার পিতাশ্রীকে ছেড়ে কোথাও যাব না। রুক্মিণী, তুমি এখন আর তোমার পিতার নও। তুমি কেবলই আমার। চুপচাপ চলো, নয়তো টেনে হিঁচড়ে নিয়ে যাব। শিশুপাল, নিজের মর্যাদা ভুলে যেও না শিশুপাল। এক নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পর্শ করার মতো পাপ করো না, নয়তো ফলাফল খুব ভয়ানক হবে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে স্পর্শ করে তুমি আমাকে অপমান করেছো শিশুপাল। আমাকে স্পর্শ করার যে ঘোর পাপ করেছো তুমি, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে প্রেম নিয়ে তুমি উপহাস করছো, আমার সেই প্রেম, আমার কৃষ্ণ তোমার বিনাশ করবে। তোমার অভিশাপ ব্যর্থ হবে বোকা মেয়ে। ওই নীচ, 11, ওই শয়তান, ওই যুদ্ধ বিমুখ 13, আমাকে শেষ করবে। শেষ তো হবেই তোমার ভালোবাসার, তোমার কৃষ্ণ বিশ্বাসের, তোমার কৃষ্ণের। পতন তো হবে, তোমার অহংকারের হবে। পতন তোমার হবে। আর হ্যাঁ শিশুপাল, অতি শীঘ্রই হবে। পিতাশ্রী, রুক্মিণী!